गुड मॉर्निंग फ्रेंड्स। आज के देखो सकाल सकाल ब्रेकफास्टे चिड़े भाजा बानाচ্ছি। तो आज के चिड़े भाजा खेते खूब इচ্ছে করলো, মুড়ি খেতে ইচ্ছে করছে না। কারি পাতা দিয়ে ঘিতে চিড়েটা ভাজবো আর একটু বাদামও দিয়ে নিয়েছি। আলাদা করে চানাচুর ঠানাচুর না বাইরের কোনো কিছুই খেতে ইচ্ছে করছে না। এমন কিছু একটা যেটা পুরোপুরি ঘরেতেই বানানো এরকমই কিছু একটা খাবো, কিন্তু হালকাও হবে। তো ওর জন্য আজকে পোহা বা ঝাল সুজি কোনো কিছুই বানালাম না। আর আজকে অয়নও অফিসে যাবে, তো চিড়েটা একটু দেখো বেশি করে ভাজা করছি। এটা হচ্ছে ওই পাতলা চিড়েগুলো, তো বাদামের সাথে ভাজা খেতে না খুব ভালো লাগে। কিছুটা খাবো আর কিছুটা না অয়নকে অফিসেও দিয়ে দেবো, তাই অনেকটা বেশি করেই নিলাম। একটু তার মধ্যে পিঙ্ক সল্ট ছড়িয়ে নিয়েছি, হিমালয়ান পিঙ্ক সল্ট। তো ব্যাস এইভাবেই চিড়েটা ভাজছি। খেতে কিন্তু খুব ভালো লাগে সিম্পল ওয়েতে। আর দুধটাও শেষ হয়ে গেছিলো, নতুন দুধের ফাইলটা কাটলাম। আর দেখো ক্যামেরা হাতে নিয়ে কাজ করতে গেলে যা হয়। गुड मॉर्निंग फ्रेंड्स, এখন বাজে সকাল 9টা। তো 4 কাপ হাতে আর আজকে চিড়া ভেজেছি। আর অয়নকে দেখো অফিসে এই টিফিন বক্সটাতে চিড়ে দিচ্ছি, এটা নিয়ে যাবে ও। কারণ চিড়ে ভাজা মুড়ি এগুলো খেলে না খিদে পেয়ে যায় তাড়াতাড়ি। তো এটা দিয়ে দিচ্ছি, নিয়ে যাবে এখন। এইটুকু টিফিন বক্স কিন্তু জানো অনেকটা ধরেছে গো চিড়া, অনেকটা ধরেছে চিড়ে ভাজা। আর আমরা খাচ্ছি চা, বিস্কিট, চিড়ে ভাজা। এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। আজকে সকালে অন্য কিছু খেতে ইচ্ছা করলো না। আর চাটা যে আমি দুধ চাই করেছি, কতদিন বাদে যে খাচ্ছি বলে বোঝাতে পারবো না, অনেক দিন বাদে। স্নান হয়ে গেছে দেখতেই পাচ্ছ। মেরি বিস্কিট, মেরি বিস্কিট, অনেকদিন মেরি বিস্কিট খাই না, এবার মেরি বিস্কিট আনিয়েছি। শরীরটা ভালো না তো, ভালো একটু চা দিয়ে খাবো। এই কিং কেকার বিস্কুট আর একটাও নেই। আরে কিন্তু সেটা ভাজা আর না, ভাজাটা আছে। ও ভাজাটা এই আছে, খাবো বুঝবো না, এটা খাই। ব্রায়ন অফিসে বেরিয়ে যাবে আর আমার আছে অনেক কাজ ঘরের, কিন্তু তবু আজকে সকাল সকাল স্নানটা সেরে ফেললাম। স্নানটা হয়ে গেছে, আরেকবার স্নান করবো কারণ পুজোটাও দেবো আমি। অয়ন আসার আগে একটুখানি পুজো পারলে দিয়ে দেবো, তাহলে আমি আরেকবার গাটা ধুয়ে নেবো। আর ঘরের কাজ করে ফেললে না আরেকবার গা ধুতে ইচ্ছে করে, তখন আর এই পোশাকে থাকতে ইচ্ছা করে না। তো চলো খেয়ে নি, ব্রেকফাস্ট করে নি, তারপর অয়ন বেরোক। অয়ন চলে গেছে অফিসে, আমিও চলে এলাম এই ঘরে। দাঁড়াও স্লাইডারটা বন্ধ করে নি, নইলে কোনো কথাই বলতে পারবো না, খুব আওয়াজ। এখানে বসেছি, আরে হ্যাঁ বসে বসে তোমাদের কমেন্টগুলোই পড়ছিলাম। সুচিত্রা তোমার কমেন্ট পড়ছিলাম, ডিপির কমেন্ট পড়ছিলাম, সকলের কমেন্ট পড়ছিলাম। তোমরা কি সুন্দর বড় বড় করে কত কিছু লেখো, আমার খুব ভালো লাগে জানো তো। আমি এই সময়টা বেশ একা একা থাকি, নিজের মতন থাকি। এবার একটু বাদে আমি কাজে হাত দেব, কিন্তু এখন তো বাজে 10টা 10, অয়ন বেরিয়ে গেল। এখন মোটামুটি 1 ঘন্টার মতন আমি কোনো কাজই করব না, মানে 11টা 11:30 অবধি আমি কোনো কাজই করব না, হাত দেব 11:30টার পরে। তোমাদের কমেন্ট পড়ছি আর সুচিত্রা ছট পুজোর সম্পর্কে লিখেছো, সেগুলোও পড়ছিলাম, খুব ভালো লাগছিল। আর তার সাথে সাথে জানো তো আমার এই ছট পুজো আসলেই না আমার ছোটবেলার এক বন্ধুর কথা খুব মনে পড়ে যায়। তো আজকে তোমাদের কমেন্ট পড়তে পড়তে আমি ওই বন্ধুর কথা খুব ভাবছিলাম। এই সময়টা আমি একা একা থাকি না, এই সময়টা আমার মাথার মধ্যে না অনেক কিছু চলতে থাকে, আমি অনেক কিছু নিয়ে ভাবতে থাকি, ফিউচার নিয়ে ভাবতে থাকি, আমি আমার অতীতের অনেক স্মৃতিচারণ করতে থাকি। আমার এগুলো খুব ভালো লাগে, এমন না যে আমি খুব বোর ফিল করি বা আমি এই সময়টা খুব উপভোগ করি। আর ধরো যারা খুব গল্পের বই বা কোনো কিছু পড়তে ভালোবাসে, আমার মনে হয় এরকম ফ্রি টাইমেই তারা এগুলো পড়ে, কিন্তু আমার বই পড়ার প্রতি ন্যাক খুব কম, তাই আমি খুব একটা বই পড়ি না। কিন্তু আমি না এই সময়টা বরাবর প্রকৃতির সাথে না খুব মানে কথা বলতে থাকি, আমার বেশ ভালো লাগে এই জিনিসটা। তো আজকে যখন সকালবেলা এই সময়টা বসে বসে তোমাদের কমেন্ট পড়ছিলাম না, তো আমার ছোটবেলার এক বান্ধবীর কথা আমার খুব মনে পড়ছিল, যার সাথে এই ছট পুজোর খুব সম্পর্ক রয়েছে। তো আজকে আমি তোমাদেরকে না ওর সম্পর্কে একটু গল্প করতে চাই, কারণ আমার নিজের যখন এত মনে পড়ছে আমি চাই আজকে তোমাদের সাথেও একটু ওর গল্প করি। হ্যাঁ, তো দেখো তোমাদের সাথে গল্প করবো বলে একেবারে গুছিয়ে বসেছি এখানে খাটে এসে। তো যাই হোক আমি একটু গল্প করে নিই তোমাদের সাথে, তোমাদেরও ভালো লাগে গল্প শুনতে। ছোটবেলার এই যে বান্ধবীটার আমি গল্প করব, ও আমার জীবনের বলতে পারো খুব বেস্ট ফ্রেন্ড ছিল সেই সময়।
আর ও বিহারি ছিল, ঠিক আছে। আমি তো তোমাদেরকে আগে জানিয়েছি যে আমি কিন্তু ছোটবেলায় বেশিরভাগ সময়টা মামা দাদু মামি দিদার কাছেই কাটিয়েছি। মামা দাদু মামি দিদা আমাদের কোনো কিন্তু মানে ব্লাড রিলেশনের কোনো আত্মীয় নয়, তারা আমাদের পাড়ার মানে প্রতিবেশী, আমাদের পাশের বাড়িতেই ওদের বাড়ি ছিল। মামি দিদারই পুকুরটা হচ্ছে আমাদের বাড়ির সামনের পুকুরটা। আর মামা দাদু মামি দিদাদের প্রচুর জায়গা জমি ওখানে ছিল। একটা সময় মামা দাদুর বাবা আমাদের ওখানকার মানে একটু জমিদার টাইপের লোক ছিলেন, মানে বাগান বাড়ি টাইপের করে রেখে দিয়ে গিয়েছিলেন, মামা দাদুর মাকে করে দিয়ে গেছিলেন, তোমাদের সেই গল্প আমি করেছি। তো মামা দাদু মামি দিদার ছেলে একটাই ছিল, সে 24 বছর না 23 বছর বয়সে 25 বছর বয়সের মধ্যে সে মারা যায়, ঠিক আছে। আমরা তাকে টিকলু কাকুন বলতাম। আর আমি তখন অনেক ছোট ছিলাম যখন টিকলু কাকুন মারা যায়। আমার টিকলু কাকুনকে একদমই মনে নেই। টিকলু কাকুন প্রেসিডেন্সিতে পড়তো, পাশও করে গিয়েছিল। টিকলু কাকুনের বিয়েও হবে ঠিক ছিল, কিন্তু টিকলু কাকুনের ক্যান্সার হয়ে গিয়েছিল। তো মামাদের যখন ছেলে হারায়, তারপর যখন আমরা ওখানে আসি থাকি, আমাদেরও তো বাবা নেই। তো মামা দাদু মামি দিদা আমাদের খুব ভালোবাসতো, আমার থেকে বেশি ভালোবাসতো আমার দিদিকে, ভীষণ ভালোবাসতো। আর আমি তো একদমই ছোট তখন, আমি তখন ক্লাস 5-এ সবে উঠেছি, তখন আমরা এখানে নতুন বাড়ি করে এসেছি। তো মামা দাদু মামি দিদার কাছে কিন্তু আমাদের অনেক স্মৃতি। তারা আমাদের রক্তের কোনো রিলেটিভ না হওয়া সত্ত্বেও তারা আমাদের কাছে অনেক বড় একজন মানে লোক, মানে যাদের কাছে আমাদের জীবনের সাথে অনেক কিছু, তাদের মানে কি বলবো, বলতে পারো যে আমাদের লাইফের সাথে মামা দাদু মামি দিদাকে কখনোই আমি তাদেরকে ছেড়ে দিয়ে কোনো গল্প করতেই পারবো না। তো মামা দাদু মামি দিদাদের এত বড় বাড়ি ছিল, তো ওদের ভাড়া দেওয়ার জন্য 2-3টে ঘর এক্সট্রা থাকতো সাইডে, ঠিক আছে। মানে এরকম 2তলা 3তলা বাড়ি নয়, কিন্তু নিজেদের বাড়িটা প্লটের মধ্যে নিজেদের বাড়িটা একটা, আর উঠোনের আরেকটা সাইডে ভাড়া বাড়ি দেওয়ার জন্য ভাড়া ঘর ছিল। তো সেগুলো সব দালান ঘর ছিল, একতলার বাড়ির মতন। তো ওইখানে না মামা দাদুদের একটা সময় আমার ওই বান্ধবী, যে বিহারি বান্ধবী, ওরা ভাড়া আসে। আর তখন আমি ক্লাস 7-এ উঠি। আর ওরা যখন আসে ওখানে ভাড়া থাকতে, ও মানে আমার যে বান্ধবী, তার নামটাকে আমি বলে দিই, তার নাম হচ্ছে সবিতা ছিল। তো ও তখন 7-এ ভর্তি হয় মানে ওখানে এসে। আর আমাদের ওখানে একটা হিন্দুস্তানি স্কুল ছিল, বিহারি স্কুল, যারা হিন্দি মিডিয়ামে পড়ার, খুব ওটাও মানে সরকারি টাইপের স্কুল, কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুলই ধরনের ছিল। তো ওখানে হিন্দিতে পড়াশোনা হতো। তো ও সেই স্কুলে এসে ভর্তি হয়েছিল। ওরা 3 ভাই বোন ছিল। তো আমার সাথে সবিতার খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল, কিন্তু আমি ওর কথা বুঝতাম না, ও যেহেতু বিহারি ছিল। আর এই সবিতাই আমাকে প্রথম জানো তো হিন্দি ভাষা শেখায়। আর এই প্রথম আমার কোনো বাঙালি ছাড়া কোনো হিন্দি ভাষী কোনো বন্ধুর সাথে বন্ধুত্ব হয়। আর তোমাদেরকে আমি আগেও জানিয়েছি, আমার না খুব একটা ওখানে পাড়ার কোনো মেয়েদের সাথে আমার খুব একটা বনতও না, আর আমার কোনোদিন ওদের সাথে বন্ধুত্ব হতো না। আমি জানি না কেন, ছোটবেলা থেকে আমি দেখেছি আমাকে লোকে মানে আমার বয়সী মেয়েরা খুব হিংসে করতো, আমাকে টলারেট করতে পারতো না। আমি ওদের কোনোদিনও কোনো ক্ষতি করতাম না, তারপরে ওরা আমার অনেক ক্ষতি করার চেষ্টা করতো। কেন করতো আমি জানি না। তো আমার সাথে তাদের কোনোদিনই বনতো না। তো আমার পাড়ার ছেলেদের সাথে আমার খুব বন্ধুত্ব ছিল। আর যেহেতু আমাদের ওখানে ঘটিপাড়ার যে ছেলেরা, তারা মেয়েদের থেকেও অনেক অন্যরকম আর খুবই ভদ্র, খুব ভালো ছেলে তারা ছিল। তো ওদের থেকে আমি নোটস পাওয়া, পড়াশুনোর যে নোটস বলো বলো, তো ওদের থেকে আমি খুব হেল্প পেতাম। আর তার মাঝখানে আমার এই বান্ধবী, একটি মাত্র বান্ধবী, সে হচ্ছে সবিতা, যার সাথে আমার খুব ভালো বন্ধুত্ব সেই সময় হয়েছিল। ক্লাস 7-এ তখন আমি পড়ি। কিন্তু আমরা দুজনের না ভাষা বুঝতাম না, বুঝলে তো, কি করে কথা বলবো। তো সবিতাই কিন্তু আমাকে প্রথম হিন্দি ভাষা শেখায়, কারণ সবিতাও বাংলা ভাষা খুব একটা বলতে পারতো না, আর আমি ওকে বাংলা শেখাতাম। তো এইভাবে, আর সবিতার বাবা সিএসসিতে চাকরি করতো। তো এইভাবেই না আমাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। সেটা নিয়েও সকলের খুব সমস্যা ছিল। ইভেন মামি দিদা মামা দাদুও খুব একটা পছন্দ করতো না যে আমি ওর সাথে মিশি, কারণ ওদের বাড়ির যেরকম পরিবেশ আর আমাদের বাড়ির যেরকম পরিবেশ, মামি দিদা বলতো যে হ্যাঁ তুই এত মানে এরকম ঘরের, ওর সাথে ঠিক একটা বন্ধুত্ব তোর মানায় না, এরকম ধরনের কথাও হতো। কিন্তু আমার আর সবিতার বন্ধুত্ব তাও কেউ ভাঙতে পারেনি। আর যেহেতু মামি দিদা মামা দাদু আমার গার্জিয়ানের মতন ছিল, তাই তারা সেটা বলতেই পারতো আমাদের। তো অসুবিধা কোথাও কোনো কিছু ছিল না। কিন্তু আমাদের বন্ধুত্ব এতটাই হয়ে গিয়েছিল না, লাস্ট আর কেউ কোনো বাধা দিত না, বলতো ঠিক আছে তোদের মধ্যে এত বন্ধুত্ব, মানে বলতে পারো সবিতা আমার জীবনে বেস্ট ফ্রেন্ড হয়ে গিয়েছিল। আর আমি না কিরকম ধরনের ছিলাম জানো তো, আমার বন্ধু তারাই হতে পারবে যারা আমাকে একটু লিডার হিসাবে মেনে নিতে পারবে না। আমার সব কথা তাকে শুনতে হবে, আমার মনের মতন হয়ে তাদের চলতে হবে,
আমাকে সব থেকে বেশি ভালোবাসতে হবে, প্রায়োরিটি দিতে হবে, আমি ছাড়া অন্য কোনো বন্ধু সেরকমভাবে সে মিশতে পারবে না, মানে এরকম আমার অনেক কন্ডিশন ছিল। তো ওই কারণে আর আমি খুব একটু অহংকারী ধরনেরও ছিলাম। তো সেই সমস্ত কিছু মেনটেন করে সবিতাই একমাত্র আমার সাথে খুব ভালোভাবে মিশতে পারতো। ও আমাকে বলতে পারো একেবারে আমাকে মানে লিডার হিসাবে ধরে নিয়েছিল, যে আমি যা বলবো যেরকম বলবো সেরকম ভাবে চলবে। ভীষণ ভালোবাসতো, ভীষণ ভালোবাসতো। সবিতার কথা আমি এই কারণে আজকের দিনে বলতে চাই যে ওর কথা যদি আমি আমার ব্লগে তোমাদের সাথে না কথা বলি তাহলে আমার জীবনের অনেক বড় অসম্পূর্ণতা থেকে যাবে। কারণ আমি এই চ্যানেলটা করেছি জানো তো আমার সম্পর্কে অনেক কিছু বলতে, গল্প করতে। আমি তো সবার সঙ্গে সবসময় সব কথা বলে উঠতে পারি না, আমার সেরকম কথা বলার লোকও নেই। আর আমি তাই চাই চ্যানেলের মাধ্যমে আমার মনের কথা, আমার মনের কিছু যা ভালো লাগা, যা খারাপ লাগা সেগুলো ব্যক্ত করতে, সেগুলোই কিন্তু আমি করিও, তাই না? তো সেই হিসাবে আমি যদি সবিতার কথা না বলি না, আমার জীবনে অনেক বড় একটা খালিপান থেকেই যাবে। তাই আমি ওর কথা অবশ্যই তোমাদের সামনে তুলে ধরতে চাই। তো সবিতার কথা আমি কোথা দিয়ে শুরু করবো আর কোথায় গিয়ে শেষ করবো আমি জানি না, কারণ ও আমার জীবনের অনেক বড় একটা মানে চ্যাপ্টার বলতে পারো। কিন্তু আজকে যেটা নিয়ে জাস্ট গল্পটা করতে চাই, মানে ওর সম্পর্কে যেটুকু বলতে চাই সেটা হচ্ছে ওর থেকে আমি প্রথম হিন্দি ভাষা শিখি। ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল। 2 বছর আমাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল, ঠিক আছে? 2 বছর আমার আর সবিতার বন্ধুত্ব মানে এতটাই গভীর হয়ে গেছিল, মানে বলে বোঝাতে পারবো না। আমি স্কুল থেকে আসতাম, মামিদাদের বাড়িতেই থাকতাম, তখন আর মামিদাদের ঘরে না থেকে সবিতার ঘরেই থাকতাম। তো হঠাৎ করে সবিতা কেমন ছিল জানো তো, ও কিন্তু স্কুলে যেমন যেত তার সাথে সাথে ও ঘরের সমস্ত কাজ ওকে করতে হতো। বাসন মাজা, ঘর ঝাড়া, ঘর মোছা, যেটা আমরা ওই সময় ভাবতেও পারতাম না যে আমরা করব, কিন্তু ওকে করতে হতো। ঘরের সমস্ত কাজও জানতো, রান্না বান্না থেকে শুরু করে কাপড় কাচা সব কিছুও করতো। তো 2 বছর খুব ভালো বন্ধুত্ব আমাদের মধ্যে থেকেছে। আমি তাও ওর সাথে বললাম না, মামি দিদা খুব একটা মিশতে বলতো যে তুই খুব একটা মিশবি না ওর সাথে, তোর সাথে ওর বন্ধুত্বটা ঠিক মানায় না, কিন্তু তাও আমি ওর সাথে মিশতাম, খুব ভালো লাগতো আমার। 2 বছর বাদে হঠাৎ করে একদিন আমি তোমাদেরকে বলি, 2 বছর বাদে হঠাৎ করে একদিন, তখন আমি ক্লাস 9-এ উঠে গেছি। আমার দিদিভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, আমার দিদিভাইয়েরও বিয়ের সামনে, এরকম একটা কেনাকাটা চলছে, সব কিছু চলছে। আমাদের বাড়িতে একটা আনন্দের মহল চলছে। আমি সবিতার সাথে রেগুলার কথা বলছি যে কোন শাড়িটা পরবো, কোন ড্রেসটা পরবো। ও আমার সাথে বলছে যে এই শাড়িটা ও কি কি সাজবে, সেগুলো নিয়েও কথা হচ্ছে। তো এর মধ্যে একদিন কি হয়েছে জানো, রাত্রিবেলা আমি তখন পড়তে বসেছি। তা তখন কটা বাজে, রাত্রির 8টা, 8:30 বাজে। তো হঠাৎ করে মামি দিদা এসছে আমাদের বাড়িতে। মামি দিদা এসে বলছে, অনিতা টুবাই বুবাই কি করছে? তখন মা বলেছে যে ওরা তো পড়াশুনো করছে। দিদিভাইও তখন বাড়িতেই ছিল, ওরা তো বিয়ে হয়নি তখন। তা মামি দিদা বলছে এক্ষুনি একবার ওদেরকেও একবার আসতে বলো, সবিতার বিয়ে হচ্ছে। তখন কটা বাজে, রাত্রির 8টা 9টা বাজে এরকম, বুঝলে তো? তো সবিতার বিয়ে হচ্ছে। তো আমরা বললাম যা বাবা, আজকে বিকেলবেলায় তো আমি সবিতার সাথে গল্প করে এলাম, কত কথা বললাম দিদিভাইয়ের বিয়েতে কি সাজবো গুজবো, ও কি সাজবে সেই নিয়ে কথা হলো। আর এখন রাত্রির 9টার সময় মামি দিদা এসে বলছে ওর বিয়ে হচ্ছে, রাত্রি 9টার সময়। তো যাই হোক, তারপরেতে আমি তো দৌড়তে গেছি, আমিও গেছি, দিদিভাইও গেছে, মা যায়নি, মা বাড়িতেই রয়েছে। মা বলছে যা বাবা, এরকম আবার হয় নাকি? তা মামি দিদা বলছে হ্যাঁ, আমরাও তো কেউ কিছু জানতাম না। তো এইভাবে সবিতার হঠাৎ করে রাত্রি 9টার সময় বিয়ে হয়ে গেল, ঠিক আছে? তো আমি যখন ওদের ঘরে গেছি দেখছি খাটের একটা কোনায় সবিতা বসে আছে, ভয় কাঁপছে, এরম করে কাঁপছে। ও কিন্তু তখন ক্লাস 9-এই উঠেছে, কাঁপছে এরম করে। আমি দেখলাম সবিতাদের ঘরে কত জিনিসপত্র, বিকেলবেলা ওদের বাড়িতে গেছি তখনও দেখলাম, তখনও কিন্তু আমি দেখিনি যে ওদের ঘরে এত জিনিসপত্র। হঠাৎ করে দেখছি শাড়ি গয়নাগাটি সব চলে এলো, মানে প্রচুর জিনিসপত্র, ঘরে লোকজন কম করে 4-5 জন লোক এসে আছে। ছেলেটা আমি বললাম, এবার আমি না খুব ভাবছি যে সবিতার যার সাথে বিয়ে হবে সে কোনটা, মানে সে কোথায়? তারপর সবিতাদের তো 2টো ঘর, ভিতরের ঘরে গেছি, গিয়ে দেখলাম ছেলেটা নিচে বসে আছে, নিচে খুব সুন্দর গদি টদি করে দিয়েছে, সেখানে ছেলেটা আর 2টো লোক বসে আছে। এবার আমি তার মধ্যে বুঝতে পারছি না যে ছেলেটা কোনটা। পরে দেখলাম যে ওখানে একটা ছেলেও বসে আছে, ছেলেটাও কাঁপছে, রান করে কাঁপছে। তো যাই হোক, এই ছিল ওদের গল্প। তো রাত্রির বেলা সবিতা যতটা না টেনশন হচ্ছে, আমারও খুব টেনশন হচ্ছে, রাগ হচ্ছে, আমি তো কিছু বুঝতে পারছি না, আমার তো মাথায় কাজ করছে না কিছু। সেদিন রাত্রি 10টা, 10:30, 11:15 এরম টাইমে, আমার ঠিক মনে নেই, ওদের মোট কথা বিয়ের লগ্ন ছিল। ওদের হঠাৎ করে বিয়ে হয়ে গেল, একদম আগুন ঠাগুন জ্বালিয়ে, মানে যেরকম করে অগ্নি করে বিয়ে হয়, পুরোহিত এসে গেল, দুজনের বিয়ে হলো।
পরে শুনলাম ছেলেটা তখন কলেজে পড়ে, ছেলেটাকে জোর করে নিয়ে এসছে, ওকে বলেছে যে একজনের বিয়েতে যেতে হবে, বিয়ে দেখার জন্য, ঠিক আছে, বিয়েতে অ্যাটেন্ড করতে যাবে বলে ছেলেটাকে নিয়ে এসে ছেলেটাকে বিয়ে দিয়ে দিয়েছে, সবিতার সাথে বিয়ে দিয়ে দিয়েছে। ছেলেটা তখন কলেজে 3rd ইয়ার পড়ছে। ছেলেটাও বিয়ে করতে যায়নি, সবিতাও বিয়ে করতে যায়নি, সবিতা তো কিছু জানতোই না। তো যাই হোক, ওদের বিয়ে হয়ে গেল রাত্রির বেলা। পরের দিন আমি গেলাম, ওদের সাথে দেখা ঠাকা করলাম। তো পরে শুনলাম যে এখন আর সবিতা শ্বশুরবাড়ি যাবে না, বিহারে যাবে না, সবিতা ওখানেই থাকবে। তো সবিতা ওখানেই ছিল, ছেলেটা চলে গিয়েছিল। ছেলেটা মোটামুটি 5-6 মাস একদমই সবিতার সাথে কোনো রকম যোগাযোগ রাখিনি, ওরও খুব রাগ হয়েছে। তো এইভাবে আমাদের মানে দিন চলছিল, যে সবিতাকে কিন্তু বিয়ে হওয়ার পরে আমি সবিতাকে হারাইনি, ঠিক আছে, আমাদের সাথেই ছিল। তো আজকে ছট পুজোর ওখানে মানে আমি সবিতাকে খুব মিস করছি। এই ছট পুজোর দিন আমি ছট পুজোর সময় খুব মিস করেও থাকি। সবিতাকে লাস্ট আমি ওইরকম দেখেছিলাম, ওরও তখন বিয়ে হয়ে গেছে। সবিতা কিন্তু বিয়ের পর খুব খুশিই ছিল, এমন না যে দুঃখী ছিল। তো ওকেও দেখেছিলাম সিঁদুর টিঁদুর পরে গঙ্গা মাকে পুজো টুজো দিতে গেছে ছট পুজোতে। ওদের বাড়িতে না এরকম খুব ঠেকুয়া হতো। তারপরেতে হচ্ছে রাজগীরের ওই যে পাঁপড়গুলো ওরা যখনই বিহারে যেত সবিতার বাবা নিয়ে আসতো, আমার জন্য তো খুবই নিয়ে আসতো। তো এই ছিল আমার সবিতার আর আমার মানে বন্ধুত্ব। এবার তোমরা আবার বলবে যে তুমি কেন বারবার ছিল 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 বলছো। তো 2 বছর 3 বছর সবিতা এখানেই ছিল, যায়নি, কারণ সবিতার যে হাজবেন্ড ছিল তার নাম আমি নেব না, যাই হোক, সে পড়াশুনো করেছে, চাকরি করেছে, তো তার জন্য তারপর আস্তে আস্তে ওদের মধ্যে ঠিক হয়েছে। 5-6 মাস ছেলেটা ওর মুখও দেখেনি, কারণ খুব রাগ হয়েছিল ওর। তারপর আস্তে আস্তে সবিতার বর সবিতাকে মেনে নেয়, এখানে আসে, তারপর ও শ্বশুরবাড়িতেই থাকতো। আর আমার সবিতার বরের সবিতার খুব ভালো বন্ধুত্ব আমাদের হয়ে গিয়েছিল। কিন্তু সমস্যাটা হলো 2-3 বছরের মধ্যে সবিতা যখন দেশে চলে গেল, তার 3 বছরের মাথায় সবিতা মারা গিয়েছিল, ঠিক আছে, সবিতার ফেরেনি। আর সবচেয়ে মজার কথা কি জানো, আমার মামা নিজেই একজন অ্যাস্ট্রোলজার, মনে আছে তোমাদের বুড়ো মামার গল্প বলেছিলাম ওই চ্যানেলে, আমার যে বুড়ো মামা নিজেই কিন্তু খুব বড় একজন অ্যাস্ট্রোলজার। তো বুড়ো মামা না ওর হাত দেখেছিল, হাত দেখে বলেছিল সবিতা তুমি যেও না দেশে, তুমি কিন্তু আর ফিরবে না। কিন্তু সবিতা বিশ্বাসই করেনি, কারণ ওর শ্বশুরবাড়ির লোক খুব ভালো ছিল, ওকে খুব ভালোবাসতো, তারাও তো বৌমাকে দেখবে না। তো ওই যে সবিতা গেল, তারপরে একবার ফিরে এসেছিল কয়েক মাস, তখন ওর অলরেডি 2টো বাচ্চা হয়ে গেছিল। তারপরের বার আর সবিতা ফেরেনি, ঠিক আছে। সবিতার মৃত্যুটাও স্বাভাবিক ছিল না। তো আমার লাইফ থেকে না এরকম আমার অনেক প্রিয় মানুষকে আমি হারাতে দেখেছি, হারিয়ে গেছে তারা। আমি আস্তে আস্তে না খুব কঠিন হয়ে গেছি। যারা আমার পাশে চিরকাল মানে বলতে পারো একটা খুঁটির মতন ছিল বা আছে, তারা বেশি দিন আমার সাথে দিতে পারেনি। তো আমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড আমাকে ওইভাবে ছেড়ে চলে গিয়েছিল। লাস্ট টাইম যখন বুড়ো মামাকে বলেছিল তুমি যেও না সবিতা, তুমি আর ফিরবে না, ও তারপরেও যখন চলে গেল, আমার মনে আছে ও যখন চলে গেছিল আমি ওর সাথে দেখা করতে যাইনি। ওদের গাড়ি এসেছিল, ও চলে যাবে, আমি দেখা করতে যাইনি। আমি সেদিন বাড়িতেই ছিলাম না, আমি তখন অন্য জায়গায় চলে যেতাম। তখন কিন্তু আমার দিদি ভাইয়েরও বিয়ে হয়ে গেছে, আমিও তখন পড়াশোনা, তখন অলরেডি আমি 11-12-এ উঠে গেছি। তখনের কথা বলছি, আমি 12 তখনও পাস করিনি, আমার এইচএস পরীক্ষা তখনও হয়নি। আমার বাড়িতে খবর এলো সবিতা নেই, বেঁচে নেই, এবং সবিতার মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু ছিল না। তো তাই আজকে ওর কথা খুব মনে পড়লো, তোমাদের সাথে শেয়ার করলাম। আমি লাইফে অনেক কিছু হারিয়েছি, অনেক কিছু, অনেক ভালো লাগা ভালোবাসার মানুষদের হারিয়েছি। আমি যাদের ভালোবেসেছি তার চেয়ে বড় কথা, যারা আমাকে খুব ভালোবেসেছে না, তারা বেশি দিন আমার সাথে কাটায়নি। আমি জানি না আমি কি বললাম, কোথা দিয়ে শুরু হলো কোথা দিয়ে শেষ করলাম। তো আজকে এইটুকুই থাক সবিতার কথা। মানে ও আমাকে হিন্দি ভাষা শিখিয়েছে, ঠেকুয়া শিখিয়েছে। না তো তার আগে ঠেকুয়া ফেকুয়া জানতাম না, কিন্তু হিন্দিতে কথা বলা ও শিখিয়েছে। আমি প্রথম যখন শাড়ি পরতে শিখেছিলাম না, আমার তখন মনে আছে আমার ব্লাউজ ছিল না, হ্যাঁ, তো আমি সবিতা থেকে ব্লাউজ নিয়ে পরেছিলাম প্রথমবার। তো ও আমার দুজনের মানে সব কিছু মানে এরকম ছিল, মানে আমরা 2 বোনের মতন ছিলাম। আমার আর সবিতার অনেক গল্প আছে জানো তো। আমরা রাত্রিবেলা ভূত দেখতে গিয়েছিলাম, আমার তো আবার এইসব খুব সাহস। তো আমাদের ওখানে একটা নাকি জমিদারের কুয়ো ছিল, সেই গল্প অন্যদিন বলবো, হ্যাঁ।
তো সেখানে আমি রাত্রি 9টা-10টার সময় সবিতা, আমি আর কয়েকজন বন্ধু মিলে ভূত দেখতে গিয়েছিলাম। আর সেখানে একটা নিম গাছ ছিল, এখনো হয়তো আছে আমি জানি না। সেই নিম গাছে নাকি কম করে 10-12 জন গলায় দড়ি দিয়ে মানে হয়েছে, বুঝতে পারছো তো, আত্মহত্যা করেছে। তো ওই নিম গাছটাতে, আর ওই নিম গাছটার তলা দিয়ে কেউ যায় না। তো আমরা রাত্রি 9টা-10টার সময় নিম গাছের তলা দিয়ে গিয়েছিলাম ওই জমিদার বাড়ির কুয়ো দেখতে, যে কুয়োতে নাকি আবার অনেকে ঝাঁপ মেরে নাকি গন হয়ে গেছে। তো বুঝতে পারো আমরা কিন্তু খুব ডেঞ্জারাস ছিলাম। তো সেই গল্প অন্য একদিন বলবো, অবশ্যই বলবো, সেই গল্পটা আলাদা করে বলবো। তো যাই হোক, আজকে সবিতার কথা খুব মনে পড়লো। আজকে ছট পুজোর শেষ দিন, চলো এবার কাজে ফেরা যাক। তোমাদের সাথে বসে বসে এই যে কি গল্প করি, কি বলি, মাথা মুন্ডু নিজেই জানি না, কোথায় শেষ করলাম, কোথায় করলাম। চলো এবার রান্নায় হাত দিই। তো দেখো চলে এসেছি রান্নাঘরে। সকালবেলা মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম, মুগ ডাল দিয়ে পেঁপে দিয়ে রান্না করব। তো দেখো মুগ ডালটা বসিয়ে দিয়েছি, আর এই যে ফেনাগুলো আছে না, এগুলো কিন্তু ফেলে দেওয়া খুব উচিত। পেঁপে দিয়ে মুগ ডালটা বসিয়ে দিলাম। এরপর আমি ঘরের সমস্ত কাজে হাত দেবো এক এক করে। কিন্তু না খুব খিদেও পাবে, এই ধরো 1টা-1:30 নাগাদ, তাই খাওয়ার একটা ব্যবস্থাও করে নিচ্ছি। আগের দিন সাম্বার রয়েছে, তো এর জন্য ভাবলাম একটু চিড়ে, সুজি, দই, নুন এই সব কিছু দিয়ে একটা ব্যাটার বানিয়ে রেখে দিই, ডোসার মতো বা উত্তপমের মতন করে খাবো। আর এর মধ্যে একদম খাওয়ার সময় একটু খাওয়ার সোডাও অ্যাড করে দেবো। তো ব্যাটারটা আমি করে রেখে দিলাম সাইডে, যখন 1টা-1:30 বাজবে তখন খাবো। তো দেখো ঘরের সমস্ত কাজ শেষ হয়ে গেছে, অয়নও বাড়ি চলে এসছে। প্যানের মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে এবার আমি ওই ব্যাটারটা দিয়ে দেবো। ডোসার মতন হোক, উত্তপমের মতন হোক, খাবো। এই ব্যাটারটা কিন্তু আমি প্রায়ই বানাই, এরকম আগেও বানিয়েছি, সাম্বারের সাথে খেতে না খুব ভালো লাগে গো। তো চিড়েটা দিয়েছি, এটা হচ্ছে ইনস্ট্যান্ট ডোসাও বলতে পারো। কিন্তু এবার না জানি কি হলো, আমার মনে হচ্ছে চিড়েটা বেশি হয়ে গেছে, সুজিটা কম হয়ে গেছে, কনসিস্টেন্সিটা ঠিক একদমই ছিল না। তো দেখতেই পাচ্ছ আমার না একদমই আজকে ভালো করে ভাজা হয়নি মানে ব্যাটারটা। আর যখনই ডোসাটা উল্টাতে গেলাম পুরোই খারাপ হয়ে গেল, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো এটা হচ্ছে প্রথম যে ডোসাটা, সেটা ভাবলাম হয়তো পরের ডোসাটা হয়তো ভালো হবে, কিন্তু পরেরটাও না খুব একটা ভালো হলো না। তো আমি যখন প্রথমেরটা নিয়ে খেতে চলে গেলাম, তারপর পরেরটা বসিয়ে দিয়ে গেছি, ভাবলাম এবারেরটা হয়তো ভালো হবে। তো আমি আর অয়ন দুজনেই সাম্বার দিয়ে খাচ্ছিলাম, আর ঘিতেই পুরো ডোসাটা বানিয়েছি। কিন্তু যখন তুলতে যাচ্ছি না, একটুও ঠিকঠাক করে উঠলো না। যে কটাই বানিয়েছি, আমরা 3-4টে খেয়েছি, তার মধ্যে একটাও ঠিকঠাক করে না ওঠেনি। তো বুঝলাম যে ব্যাটারের কনসিস্টেন্সিটা একদমই ঠিক ছিল না, যে কারণে এটা ঘটেছে। কিন্তু খেতে খুব ভালো হয়েছে। আর সত্যি বলছি, সেই সময় এত খিদে পেয়েছিল না, সেই সকাল 9টার সময় চিড়ে ভাজা খেয়েছি, আর এখন 2টো বাজে, 2টোর সময় এই যে এইটা বানিয়েছি। আমার এখন যা হাসি পাচ্ছে না, তোমাদের সামনে এটা দেখাতেও লজ্জা লাগছে। কিন্তু যাই হোক, যেরকম আমার দিন যায় সেরকমই তোমাদের সাথে দেখাচ্ছি। তো দেখো এটা এরকম হয়েছে। তো একটুখানি ভালো করে সেঁকে নিয়ে তো প্লেটে নিয়ে নিলাম। তো এই হচ্ছে আজকের আমাদের দুপুরের খাওয়া দাওয়া। আর যখন 3-3:30 বাজবে তখন একটু ভাত খেয়ে নেব ডাল দিয়ে, যেটা ওই পেঁপের ডালটা করেছি সেটা, পরে ভাত বসাবো। তো চলো এখন গরমা গরম এইটাই খেয়ে নিই। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করব। তো চলো বাই।